আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় করিডোরের কামাল, 30 সেকেন্ডেই খেলা ঘোরাবে হামাস। ইসরায়েলের চাপ বাড়াচ্ছে রহস্যময় নভেম্বর। এরপর জানিয়ে দিব হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার দাবি হিজবুল্লাহর। এদিকে ইসরায়েলিদের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলি নারীর। আরো জানিয়ে দিব হিজবুল্লাহ কখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে জানালো হামাস। এবং জানিয়ে দেব গাজায় 2টি পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসের সঙ্গে যুদ্ধ, ঋণের ভারে ডুবছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় করিডোরের কামাল, 30 সেকেন্ডেই খেলা ঘোরাবে হামাস। ইসরায়েলের চাপ বাড়াচ্ছে রহস্যময় নভেম্বর। 30 সেকেন্ডেই খেলা ঘোরাবে হামাস। এই করিডোরকে আঁকড়েই বাঁচবে গাজা। গাজার মাটির তলায় ইসরায়েলের হিসেব চলবে কি? এক ঝটকায় এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল নেতানিয়াহুর দেশ। ভাইটাল 240 মিনিট। হামাস ইসরায়েল যুদ্ধের কোন ফর্মুলা লুকে এই একটা সংখ্যায়? প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠীর হাতে আসছে কোন মক্ষম অস্ত্র? একটা বিরতি ইসরায়েলি ফৌজের ওপর ভারী পড়বে না তো? 35 দিনে যা হয়নি সেটা হয়ে গেল এক লহমায়। মধ্যপ্রাচ্যে কি এমন ঘটলো যে এইভাবে বদলে গেল হিসাব নিকেশ? কেন সুর নরম করলো ইসরায়েল? উত্তর গাজায় রোজ ঘন্টা চারেকের জন্য যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। বড় সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ, কিন্তু কেন? গাজার মাটিতে কি ঘটবে ওই কয়েকটা মিনিটে? জানা যাচ্ছে ওই সময়ের মধ্যে গাজার সাধারণ মানুষ মানবাধিকার করিডোর দিয়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে যেমন যেতে পারবেন, তেমনি বন্দীদের মুক্তির জন্য ওই সময়টুকু ব্যবহার করা যাবে। তবে ওই 4 ঘন্টার বিরতি সমগ্র যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়, শুধু একটি নির্দিষ্ট এলাকায় প্রযোজ্য। একটি নির্দিষ্ট সীমান্তের লড়াই বন্ধ করা, এটা যুদ্ধবিরতি নয়, এটা মানবিক বিরতি। মূলত ত্রাণ পৌঁছানো বা পর্বতীদের বেরিয়ে আসার পথ প্রশস্ত করার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নেতানিয়াহুর দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই সুযোগে পাল্টা অ্যাটাকের প্ল্যান ছকছে না তো হামাস? ইসরায়েল কিন্তু হামাসকে ধ্বংস করার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না, রাখবেও না। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এমনকি আমেরিকা থেকেও যেভাবে যুদ্ধবিরতির পথে হাঁটার আবেদন জানানো হচ্ছিল, কার্যত তাতেই সাই দিল ইসরায়েল। কারণ জাতিসংঘও বলেছিল এমন পরিস্থিতিতে চিরশত্রু দেশগুলিকেও মানবিক বিরতি দেওয়া উচিত, যাতে খাদ্য, ঔষধ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা যায়। অনেক সময় একটি দেশের বিশেষ উৎসবেও অন্য দেশ মানবিক বিরাম দিতে রাজি হয়, যেমন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধেও উৎসবে বিরতি ছিল। অথবা কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ হলে তার মধ্যে সেখানে ঈদ পড়ে গেলে কিছু সময়ের জন্য যুদ্ধ বন্ধ করা যায়। সব শুনে বুঝে নেতানিয়াহু হোক সেই পথেই হেঁটেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন বর্তমান যা পরিস্থিতি, তাতে এটা নিশ্চিত যে ইসরায়েল তাদের দেশের মানুষকে হামাসের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত থামবে না। হামাস ইসরায়েলের 150 জনেরও বেশি মানুষকে পণবন্দী করে রেখেছে। তাই যুদ্ধবিরতি না হোক, কিন্তু এই কৌশলগত বিরতির যে পথে ইসরায়েলি ফৌজ হাঁটছে, তাতে হামাস যে তার শিকড়কে আরো বেশি শক্তিশালী করবে সেটা নতুন করে বলার অপেক্ষাই রাখে না। আর এটাই আইডিএফ এর জন্য বড় রিস্ক হয়ে দাঁড়াতে পারে সামনের দিনগুলোতে। হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার দাবি হিজবুল্লাহর। সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে হিজবুল্লাহর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, লেবানন ইসরায়েলের উত্তেজনাপূর্ণ সীমান্তের পশ্চিম ও মধ্যম অঞ্চলে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত
রয়েছে। হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পৃথকভাবে আরো 2টি হামলা চালিয়েছে। ইসরায়েলের কৌশলগত বাইরানিট সেনা শিবিরে রকেট এবং সীমান্তে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে হিজবুল্লাহর সদস্যরা। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন থেকেই প্রত্যেকদিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর 70 যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অনেকাংশে সীমান্ত এলাকার মাঝে সীমিত রয়েছে। হিজবুল্লাহর চালানো হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ইসরায়েলের সামরিক চৌকি, যদিও শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে হিজবুল্লাহ সীমান্ত হামলা বন্ধ না করলে গাজার মতো ধ্বংসযজ্ঞের পরিণতি ভোগ করতে পারে বৈরুত। ইসরায়েলিদের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলি নারীর। ইসরায়েলিদের বিমান হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ দাবি জানায়। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ দাবি জানায়। সোমবার সন্ধ্যায় এ দাবি করে 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। হামাসের দাবি ইসরায়েলের এক নারীকে তারা জিম্মি করেছিল, এরপর সেখানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে ওই নারী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে এমন ভিডিও প্রকাশের পরই নারীর পরিবার তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে CNN তার এ ভিডিও বা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। হামাসের প্রকাশিত ভিডিওর বেশিরভাগ জায়গায় ওই নারীকে ক্যামেরার সামনে একটি ছোট বিবৃতি পড়তে দেখা গেছে। সেখানে তিনি তার বাবা মায়ের বিস্তারিত তথ্য, শহরের ঠিকানাও ইসরায়েলি IDF জানিয়েছেন। ভিডিও বার্তা দেওয়া ওই নারীর বয়স 19 বছর। ছোট বিবৃতিটি শেষ করার পর ভিডিওতে ওই নারীর মরদেহ হাজির করা হয়। এতে দাবি করা হয় গত 9 নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় ওই নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় IDF জানিয়েছে ভিডিওটি দেখার পর ইসরায়েলের সেনারা ওই নারীর পরিবারকে বিষয়টি অবহিত করেছে। তারা বলছে হামাস ইসরায়েলের বন্দীদের সঙ্গে সন্ত্রাসী ও অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে। তাদের প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বিষয়টি ফুটে উঠেছে। এর আগেও তারা এমনটাই করেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুরুর পর 240 জনের মতো ইসরায়েলিকে বন্দী করেছে হামাস। এছাড়া যুদ্ধে ইসরায়েলের 1400 জন নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। হিজবুল্লাহ কখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে জানালো হামাস। হামাস যখন পুরোপুরি নির্মূল হয়ে যাবে হিজবুল্লাহ তখনই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে বলে জানিয়েছেন হামাসের এক জ্যেষ্ঠ মুখপাত্র। সোমবার হামাসের নেতা আহমেদ আব্দুল হাদি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন। হামাসের এই মুখপাত্র বর্তমানে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম NBC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আব্দুল হাদি বলেন, এখন উপযুক্ত সময় নয়। তিনি আরো বলেন, হিজবুল্লাহর জন্য শেষ সীমা হলো যখন গাজায় হামাস আর প্রতিরোধ করতে সক্ষম হবে না, তখন তারা লড়াইয়ে নামবে। এদিকে উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লেবাননের এই গোষ্ঠী আগুন নিয়ে খেলছে, এর জন্য হিজবুল্লাহকে চড়া মাসু দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, আগুনকে আরো শক্তিশালী আগুন দিয়ে মোকাবেলা করা হবে। তারা অবশ্যই আমাদের পরীক্ষা নেবে না, কারণ আমরা আমাদের ক্ষমতার মাত্র সামান্য অংশ প্রদর্শন করেছি। যারা আমাদের ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করব। সোমবার উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেদুইন ব্যাটালিয়ন নামে পরিচিত ইউনিট 585 এর সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তিনি। এ সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বেদুইন ব্যাটালিয়নের সদস্যদের প্রশংসা করেন তিনি। গাজায় 2টি পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। 1 মাসেরও বেশি সময় ধরে গাজার রাতের আকাশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে লাল আলোয় আলোকিত হয়েছে, যা গাজার 23 লাখ বাসিন্দার জন্য ডেকে এনেছে মৃত্যু ও ধ্বংস। ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে গাজার নীল আকাশ ভিন্ন ভিন্ন রং ধারণ করছে, আবার কখনো সদ্য হামলার শিকার ভবনের ধোঁয়ায় কালো হয়ে গেছে আকাশ। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় 25,000 টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে, যা 2টি পরমাণু বোমার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি 15,000 টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল এবং 1 মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধ্বংস করেছিল। 7 অক্টোবর হামাসের আক্রমণের পর গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী 10,500 জনেরও বেশি লোককে হত্যা করেছে, যাদের মধ্যে কমপক্ষে 4,300 জন শিশু।
নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরো হাজার হাজার বাসিন্দা। ইসরায়েল বলেছে তারা 7 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে 12,000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফিলিস্তিনি সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী 7 নভেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ক্ষতি হয়েছে গাজার অর্ধেক বাড়ি, 2,22,000 আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত এবং 40,000-এর বেশি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 278টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, 270টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে, মসজিদ ও গির্জা সহ 69টি উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, 45টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে, 11টি বেকারি ধ্বংস করা হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তীব্র বোমা হামলার নজির। সূত্র আল জাজিরা। হামাসের সঙ্গে যুদ্ধ, ঋণের ভারে ডুবছে ইসরায়েল। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের উপর ঋণের বোঝাও বাড়ছে ধারাবাহিকভাবে। সংঘাতের মাত্র 1 মাসে ইসরায়েলিদের ঋণ বেড়েছে প্রায় 3,000 কোটি শেকেলস বা 780 কোটি মার্কিন ডলার। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর গাজায় পাল্টা হামলা চালাতে গিয়ে সামরিক খাতে ব্যয় বাড়াতে বাধ্য হয় ইসরায়েল। এছাড়া সীমান্তের কাছাকাছি থাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং হামাসের হাতে ক্ষতিগ্রস্ত জিম্মিদের পরিবারগুলোকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় তেল আবিবকে। ব্যাপকভাবে কমে যায় সরকারের আয়ও। সব মিলিয়ে গেল অক্টোবরের ইসরায়েলের বাজেট ঘাটতি দাঁড়ায় রেকর্ড 2,290 কোটি শেকেল, যেখানে সেপ্টেম্বরেও এর পরিমাণ ছিল 460 কোটি শেকেল। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় বলছে যুদ্ধের কারণে উদ্ভূত চাহিদা সহ অভ্যন্তরীণ অর্থনীতিকে ও বেসামরিক সহায়তা কার্যক্রম সরকারকে অর্থায়ন অব্যাহত রাখবে তারা। তবে অর্থনীতিবিদদের ধারণা এসব কারণে ইসরায়েলের বাজেট ঘাটতি এবং জিডিপির সঙ্গে ঋণ অনুপাতের পার্থক্য ব্যাপকভাবে বেড়ে যাবে, যা 2024 সাল জুড়ে অব্যাহত থাকতে পারে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলে প্রায় 3,60,000 সামরিক বাহিনীর রিজার্ভ সদস্য তাদের চাকরি বা ব্যবসা বাণিজ্য ছেড়ে সামরিক দায়িত্ব পালনে নিয়োজিত হচ্ছেন। এর ফলে অর্থনীতির কিছু অংশ স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলের প্রবৃদ্ধির চালকে শক্ত প্রযুক্তি শিল্প হঠাৎ করে ধীর হয়ে গেছে। একটি বড় অফশোর প্রকৃতির